ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক ইভিডিয়েটেড পেপার 2026 এর অঙ্কের সেট নাম্বার 5 পেজ নাম্বার 169 এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 4 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে এক দাগে আছে কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা ও 869.40 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো এখানে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। তো তাই যদি হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা মূলধনের পরিমাণ যদি এক্স ধরে নিয়ে অঙ্কটা করা যাবে। তো আমরা এক্স ধরে করতে পারি বা এক্স না ধরে অন্য উপায়েও করতে পারি। তো আমি এখানে দুটো নিয়মে করাবো, সুতরাং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো এখানে প্রথমে দেখবো কি 2 বছরের সরল সুদ দেওয়া আছে। 2 বছরের সরল সুদ 840 টাকা। তাহলে এখান থেকে 1 বছরের সরল সুদ বের করে নেওয়া যাবে। তাহলে প্রথম সেটা করবো, 1 বছরের সরল সুদ বের করে নেবো। এবার দেখো, চক্রবৃদ্ধি সুদ বেশি হচ্ছে কত, 869.40 টাকা আছে মোট সুদ, চক্রবৃদ্ধি সুদ। এর থেকে এটা বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি সুদ কত বেশি হলো সেটা পেয়ে যাব। তাহলে এই যে বেশিটা হলো তার একমাত্র কারণ এই সরল মানে প্রথম বছরে যে সুদ হয়েছে সেই সুদের আবার সুদ হলো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের আবার সুদ হয়, আর সেই জন্য চক্রবৃদ্ধি সুদ বেশি হয়। তাহলে এখানে যে বাড়তি টাকাটা হলো সেটা কিন্তু সুদের আবার সুদ। তো সুদ, সরল সুদ পেয়ে যাচ্ছি, তাহলে সুদের সুদ কত সেটাও পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সুদের হার পাবো, আর সুদের হার পেয়ে গেলে এখান থেকে আমরা আসল পেয়ে যাবো বা মূলধন পেয়ে যাবো। আর যদি এক্স ধরে করা হয়, আমরা প্রথমেই মূলধন এক্স ধরে নিয়ে সরল সুদ বের করবো, চক্রবৃদ্ধি সুদ বের করবো, তারপরে দুটো বিয়োগ করে দিস মাইনাস দিস লিখবো। তো দুই রকম ভাবে করা যায়, এক্স ধরে করা যায়, এক্স না ধরে করা যায়। তো আমি এখানে এক্স না ধরে প্রথমে করাই। তাহলে লিখতে হবে কি, 2 বছরের সরল সুদ 840 টাকা, 2 বছরের সরল সুদ সমান 840 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ সমান 840, তাকে 2 দিয়ে ভাগ করব, বাই 2 টাকা সমান 420 টাকা। তাহলে এটা হলো 1 বছরের সরল সুদ। আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। আচ্ছা, এটা আছে দেখো, এখানে চক্রবৃদ্ধি সুদ আছে 869.40, আর সরল সুদ আছে 840 টাকা। তাহলে 869.40 আছে আর 840 আছে। তাহলে এটা হলো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তাহলে এই যে পার্থক্যটা, এটা অ্যাকচুয়ালি প্রথম বছরে যে সুদ হয়েছিল 420 টাকা, এই 420 টাকার সুদ 29.40 টাকা। তো এখানে লিখবো অর্থাৎ অর্থাৎ 1 বছরে 420 টাকার সুদ সমান 29.40 টাকা। তাহলে দেখো, এখান থেকে আমরা সুদের হার পেয়ে যাব কি করে, এই সূত্র ব্যবহার করে, আই সমান PRT বাই 100। তো লিখবো এখানে, বা আমরা এইভাবে না করে ওইখানে ঐকিক নিয়ম করেও কিন্তু
এই সুদের হার বের করতে পারতাম। যাই হোক, এখানে পি সমান এই যে 420 টাকা, কারণ 420 টাকার এক বছর সুদ এত বলা আছে, এটা এখন আসল হিসেবে ধরবো এই সুদের বেলাতে। পি সমান হলো এরপরে আই পি আর টি। আচ্ছা, আই সমান সুদের পরিমাণ 29.40 টাকা, আর সমান বের করতে হবে, এবং টি হলো 1 বছর। লিখবো আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। এখান থেকে বজ্রগুণ করলে পাই একের সাথে পি আর টি গুণ, তাহলে পি আর টি সমান 100 আই। আর এখান থেকে বলতে পারি আর সমান 100 আই বাই পিটি, বা আর সমান 100 ইন্টু আই। আয়ের মান 29.40, পি 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 আছে আসল 420 টাকা, আর টি 1। তাহলে 100 ইন্টু এটা 29.40 আছে, তো আমরা লিখতে পারি, এভাবে লিখলাম, দশমিকটা দিলাম না, নিচে আছে 420 ইন্টু 1 ইন্টু দশমিকের পরে দুটো অঙ্ক ছিল, তাহলে একের পিঠে দুটো শূন্য দেবো, 100 100 কেটে যাচ্ছে, আমরা 10 দিয়ে কাটলে 0 0 কেটে যাবে, 42 দিয়ে 2 9 4 গুণ ভাগ করতে হবে, তাহলে 42কে বরং, আচ্ছা এখানে 4 আনতে হবে, তাহলে আর 4 আনতে গেলে 2 দিয়ে যদি কাটি এখানে, তাহলে কি আসছে দেখি, 2 দিয়ে এটা 21, আর এটা 2 দিয়ে কাটাকুটি করলে 2 1 2, 9 আছে, 9 এর মধ্যে 2 4 বার যাবে, 4 2 8, 9 থেকে 8 গেলে 1 থাকে হাতে, একে পিঠে 4 14, 7 2 14। তো 21কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 147 হচ্ছে, তাহলে এটা 7, তাহলে অতএব সুদের হার বার্ষিক, অতএব আর সমান 7%, অর্থাৎ বার্ষিক সুদের হার পেয়ে গেলাম কিন্তু। এরপরে এখানে দেখো, অঙ্কে আছে কি, অঙ্কে আছে এটা সুদের পরিমাণ। আচ্ছা, সুদের পরিমাণ দেওয়া আছে, আর এটা বার্ষিক সুদের হার জানি। তো এই সূত্রটা দেখি, এখানে সুদের পরিমাণ জানি, বার্ষিক সুদের হার জানি, সময়টাও জানি, তাহলে পি পেয়ে যাব। তাহলে এই সূত্রটা আমি আবার লিখব, তাহলে এখন সুদের হার 7%, সুদের হার 7%, তারপরে সুদের পরিমাণ, যেটা আই দিয়ে লেখা হয়, এটা আছে 840 টাকা, আর সময় 2 বছর, ও সময় টি 2 বছর হলে, 2 বছর আছে, তাহলে আমরা লিখতে পারি যে 2 বছর হলে আসল পি সমান, তাহলে দেখো এই যে আই সমান পি আর টি বাই 100, এখান থেকে বজ্রগুণ করে পাই পি আর টি সমান 100 আই, বা এখান থেকে পাই পি সমান 100 আই বাই আর টি, এটা পাই। তাহলে পিটা বরং এইখানে লিখি, পি সমান 100 আই, তাহলে 100 আই লিখলাম বাই পিটি, না আর টি, তাহলে 100টা 100 থাকছে, আই এর মান, সুদের পরিমাণ 840 টাকা, এবং সুদের হার 7, ও টি ফর 2 বছর। তাহলে 7 12 84, 12 শূন্য বসিয়ে দিলাম, 6 2 12 60, এখানকার 60 আর এখানকার 100 যদি গুণ করি তাহলে এটা হলো 6000। অতএব আসল সমান 6000, আসল
না, আসল না, প্রশ্ন ছিল মূলধন। অতএব মূলধন সমান মূলধন ৬,০০০ টাকা ও বার্ষিক সুদের হার 7%। তাহলে এখানে আমি এক্স বের করা লাভ না, ভিডিওটা এমনি অনেক লম্বা হবে কারণ অনেকগুলো অঙ্ক আছে। তো তোমরা চাইলে কমেন্টে জানাবে, আমি আলাদা করে অঙ্কটা নিয়ে আলাদা ভিডিও বানাবো এবং সেখানে দু রকম পদ্ধতিতে করে দেবো। দুই বন্ধু যথাক্রমে 40,০০০ টাকা ও 50,০০০ টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং মূলধনের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? তাহলে এটা 5-2। দেখো এই অঙ্কটা আমি সেট 3 পার্ট 2 সেট 3 পার্ট 2 ভিডিওতে পাবে। আর এটা দাগ নাম্বার কোশ্চেন নাম্বার ছিল 5-2, ঠিক 5-2 থেকে 3 নম্বর, যেটা 3 নম্বর সেট এখানে পাবে। আমি এই অঙ্কটা এখানে করাবো না, আমি অলরেডি করেছি, এই অঙ্কটা অলরেডি করেছি। এটা বইতে পাবে 96 পৃষ্ঠাতে, 96 পৃষ্ঠা 5 দাগের 2 দাগটা সেম অঙ্ক আছে, আমি এর আগে করেছি, সুতরাং এখন আর করাবো না। তাহলে এটা হলো। এবার ছয়ের 1 সমাধান করো। এখানে সমীকরণ দেওয়া আছে, আমাকে সমাধান করতে হবে। তাহলে সমীকরণটা হলো 1/x মাইনাস 1/x প্লাস বি সমান 1/a মাইনাস 1/a প্লাস বি। তাহলে সমান চিহ্নের বাদিকটা লসাগু করবো, ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে ডান দিকটা লসাগু করবো ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে। তাহলে এখানে লসাগু x ইন্টু এক্স মাইনাস বি এক্স প্লাস বি, এক্স ইন্টু এক্স প্লাস বি। তাহলে যদি এক্স দিয়ে ভাগ করি এক্স এক্স কেটে যাবে, এক্স প্লাস বি থাকবে, এক্স প্লাস বি দিয়ে 1 কে গুণ, তাহলে এটা হবে এক্স প্লাস বি। এক্স প্লাস বি দিয়ে ভাগ করলে এক্স প্লাস বি কেটে যাবে, এক্স থাকবে, এক্স দিয়ে 1 কে গুণ, তাহলে এটা মাইনাস এক্স। তারপরে এ ইন্টু এ মাইনাস বি লসাগু, এ ইন্টু এ প্লাস বি লসাগু, এ দিয়ে ভাগ করলে এ কেটে যাবে, থাকবে এ প্লাস বি, এ প্লাস বি এ প্লাস বি দিয়ে 1 কে গুণ, এটা হলো এ প্লাস বি মাইনাস এ প্লাস বি দিয়ে ভাগ করলে এ প্লাস বি কেটে যাচ্ছে, এ থাকছে, এ দিয়ে 1 কে গুণ মাইনাস এ কেটে দিলাম, দেখো আলাদা চিহ্ন আছে, এক্স এক্স আলাদা চিহ্ন আছে, বিয়োগ হয়ে 0 হবে তাই কেটে দিলাম। তাহলে পাচ্ছি বি বাই, গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এখানে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। আমরা চাইলে দুদিক দিয়ে বি বি কেটে দিতে পারি, এখানে হবে 1, এখানে হবে 1। তো এখন বজ্রগুণ করলে পাই 1 দিয়ে এক্স স্কোয়ার প্লাস বি এক্স কে গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাছাকাছি রাখলাম, আর এখানে প্লাস বি এক্স মাইনাস এ বি কাছাকাছি রাখলাম, সমান 0। এ বি সমান চিহ্ন ডান দিকে ছিল, এখন আছে সমান চিহ্ন বাঁ দিকে, তাই চিহ্ন পাল্টে গেছে। বিএক্স না এ স্কোয়ার সমান চিহ্নের ডান দিকে ছিল, এখন আছে সমান চিহ্নের বাঁ দিকে, তাই এর আগে চিহ্নটা মাইনাস হয়ে গেছে। এক্স স্কোয়ার এখানে, বিএক্স এখানে, তাহলে এখানে 4টি রাশি পদ ছিল, আমি 4টি পদই লিখেছি। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে সূত্রে ভেঙে দেবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর জায়গাতে এক্স, বি এর জায়গাতে এ। এই দুটো পদ থেকে আমরা চাইলে বি কমন নিতে পারি, তাহলে এক্স মাইনাস এ এটা সমান 0, বা দেখো এখানে এক্স মাইনাস এ আছে, প্লাস চিহ্নের ডান দিকে, প্লাস চিহ্নের বাঁ দিকেও এক্স মাইনাস এ আছে, এক্স মাইনাস এ কমন নেব, কমন নিলে
এখানে এক্স মাইনাস এ কমন নিয়েছি, তাহলে এক্স প্লাস এ থাকছে, আর প্লাস এদিক দিয়ে এক্স মাইনাস এ কমন নিয়েছি, তাহলে প্লাস বি থাকছে, এটা সমান শূন্য। তাহলে যখন দুটি সংখ্যার গুণফল শূন্য হলো আমরা লিখতে পারি এক্স মাইনাস এ সমান শূন্য, বা এক্স সমান এ, অথবা এক্স প্লাস এ প্লাস বি এটা সমান শূন্য, বা লিখতে পারি এক্স সমান মাইনাস এ প্লাস বি। তাহলে পেলাম অতএব নির্ণেয় সমাধান এক্স সমান এ কমা মাইনাস এ প্লাস বি। আচ্ছা, পরবর্তী অঙ্ক আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য সমীকরণের একটি বীজ অপর বীজের দ্বিগুণ হলে টু বি স্কোয়ার সমান 9ac, এটা প্রমাণ করতে হবে। তাহলে একটি বীজ অপর বীজের দ্বিগুণ। তো এখানে প্রথমে লিখে নেব যে প্রদত্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণটি হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য। তাহলে এটা এক নম্বর নাম দিলাম। এবার লিখবো মনে করি এক নম্বর সমীকরণে যেহেতু একটি বীজ অপর বীজের দ্বিগুণ বলা আছে, একটি বীজ আলফা ধরবো, অন্য বীজটি টু আলফা ধরবো। মনে করি এক নম্বর সমীকরণে বীজদ্বয় আলফা ও টু আলফা, অতএব বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস টু আলফা এটা সমান দেখো মাইনাস বি বাই এ, বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। এখান থেকে পাই থ্রি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা আলফা সমান মাইনাস বি বাই থ্রি এ। তিনটাকে নিচে লিখলাম, যেহেতু এখানে গুণ সম্পর্কে আছে এখানে এসে ভাগ সম্পর্কে হবে। এবার এটা বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু টু আলফা এটা সমান হচ্ছে সি বাই এ, বা টু আলফা স্কোয়ার সমান সি বাই এ, বা আলফা স্কোয়ার সমান সি বাই টু এ। এখানে আলফা সমান পেয়েছি, এটা এখানেও আলফা স্কোয়ার বের করে নিই যেহেতু এখানে আলফা স্কোয়ার এসেছে। তাহলে আলফা স্কোয়ার সমান কি করলাম, বাঁ দিকটাকে বর্গ করলাম মানে ডান দিকটাকে বর্গ করতে হবে। তাহলে মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, বি এর স্কোয়ার করলে বি স্কোয়ার, থ্রি এ তাকে স্কোয়ার করলে মানে বর্গ করলে তিন তিরিকে 9 এ স্কোয়ার। তাহলে এটাও আলফা স্কোয়ার, এটাও আলফা স্কোয়ার, এটাও আলফা স্কোয়ার। এটা দুই নম্বর সমীকরণ নাম দিলাম, আর এটা তিন নম্বর সমীকরণ নাম দিলাম। এবার দুই ও তিন নম্বর সমীকরণ তুলনা করে পাই লিখবো সমীকরণ তুলনা করে পাই এটা দু নম্বর সমীকরণ বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার সমান এখানে আছে সি বাই টু এ। তো বাদিকে রাখতে হবে কি, টু বি স্কোয়ার রাখতে হবে। তাহলে গুণ করে দিই, বজ্রগুণ করি, করলে পাবো টু এ বি স্কোয়ার সমান 9 এ স্কোয়ার সি। তো উভয় পক্ষে যদি বাদিকে টু বি স্কোয়ার রাখতে হবে, এ বাড়তি আছে, তাহলে এ বি স্কোয়ার বাদিকটাকে এ দিয়ে ভাগ করলাম, ডান দিকটা আছে 9 এ স্কোয়ার সি, এদিকটাকে এ দিয়ে ভাগ করলাম, ভাগ করলে পাবো এখানে এ কেটে যাচ্ছে, তাহলে টু বি স্কোয়ার সমান এখানে দেখো এ স্কোয়ার আছে, এ আছে, তাহলে এ কাটলাম, আর এখানে এ স্কোয়ার থেকে একটা কেটে দিলাম, তাহলে 9ac থাকবে 9। এটা প্রমাণ করার ছিল, তাহলে লিখবো প্রমাণিত।
সাথে একে আছে যদি x সমান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং x y সমান 1 হয় তবে প্রমাণ করে x স্কয়ার প্লাস 3xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 3xy প্লাস y স্কয়ার এর মান নির্ণয় করো। এটা হলে এর মান কত সেটা বলতে হবে। তো এখানে আছে x ইজ ইকুয়াল টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। আচ্ছা x y সমান 1 আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি y সমান 1 বাই x। x সমান যদি এটা হয় 1 বাই x জাস্ট উল্টে যাবে, অর্থাৎ আমরা লিখব √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এটা পেলাম y এর মান। তাহলে x এটা এবং y এটা। এখন যে যে রাশিটির মান বের করতে হবে সেখানে x y প্রয়োজন এবং x প্লাস y প্রয়োজন। x প্লাস y, x আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস y আছে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এখন আমরা কি করব, এটা ভগ্নাংশে যোগ করব। তাহলে √7 মাইনাস √3 √7 প্লাস √3 এর লসাগু হলো √7 প্লাস √3 √7 মাইনাস √3। তাহলে √7 মাইনাস √3 যদি ভাগ করি এটা কেটে যাচ্ছে, থাকবে √7 প্লাস √3। √7 প্লাস √3 দিয়ে √7 প্লাস √3 কে গুণ করলে আমরা পাই √7 প্লাস √3 তার হোল স্কয়ার প্লাস √7 প্লাস √3 দিয়ে ভাগ করলে এই লসাগু দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কেটে যাবে, থাকবে √7 মাইনাস √3। √7 মাইনাস √3 দিয়ে √7 মাইনাস √3 কে গুণ করতে হবে, তাহলে দুটো একই সংখ্যা গুণ করছি, তাহলে এখানে হবে √7 মাইনাস √3 তার হোল স্কয়ার। এখন মাঝখানে প্লাস আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা জানি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে। সূত্রটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে কিন্তু ঠিক অবিকল এর মতো এই জায়গাটা, এটা √7 কে ভাবো, √3 কে b ভাবো, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। সুতরাং আমরা 2ab সূত্র ব্যবহার করে এই উপর পার্টটা কি লিখতে পারছি, দেখো উপর পার্টটা লিখতে পারছি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারছি, যেখানে a হলো √7 এবং b হলো √3। এবার আসি নিচের পার্টের ক্ষেত্রে আমরা মনে করব যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা মনে করার চেষ্টা করব। এটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b থাকলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। ঠিক একই রকম ভাবে এখানে √7 কে ভাবলে এবং √3 কে b ভাবলে এটা a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেখানে a সমান √7 b সমান √3। তাহলে আমরা কি সূত্র ব্যবহার করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। 2 ব্র্যাকেট √7 তার হোল স্কয়ার, অর্থাৎ এটা 7, √3 তার হোল স্কয়ার এটা 3, এটা √7 হোল স্কয়ার, তাহলে এটা 7 হচ্ছে, মাইনাস √3 হোল স্কয়ার এটা 3 হচ্ছে। 2 ইন্টু 7 আর 3 10, 7 থেকে 3 বিয়োগ করে এটা হবে 4। তাহলে x প্লাস y সমান 5 বেরোলো। তাহলে আমরা কি পেলাম, x প্লাস y সমান 5 পেলাম এবং x y সমান প্রশ্নেই দেওয়া আছে এটা 1। তো আমাকে এখন বের করতে হবে x স্কয়ার প্লাস 3xy প্লাস y স্কয়ার আর নিচে x স্কয়ার মাইনাস 3xy প্লাস y স্কয়ার এর মান বের করতে হবে। তো আমি x প্লাস y এর মান জানি, x y এর মান জানি, তাহলে এই দুটো মান ব্যবহার করব এখানে। তাহলে দুই প্রান্ত কাছাকাছি লিখবো, নিচের ক্ষেত্রে দুই প্রান্ত কাছাকাছি লিখবো। তাই যদি হয় এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3xy আর নিচে তাই একই রকম x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3xy।
তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে সূত্রে ভেঙে দেবো আমি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর প্লাস থ্রি এক্স ওয়াইটা এখানে লিখে রাখলাম। নিচের ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস থ্রি এক্স ওয়াই সমান এখানে এক্স প্লাস ওয়াই এর মান 5, এক্স ওয়াই এর মান 1, সেটাই বসাবো। এক্স ওয়াই এর মান আমি এখানে বসাবো 1 1, এটা 5, নিচে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই। এখানে এক্স এর মান 1 আর এখানে হলো 5। তাহলে সমান দিই 5 5 5 25 মাইনাস 2 1 কে 2 প্লাস 3 1 কে 3 5 5 25 মাইনাস 2 মাইনাস 3 1 কে 3। তাহলে এটা হবে 25 থেকে 2 বিয়োগ করলে 23, 23 আর 25 থেকে 2 বিয়োগ করলে 23, 23 আর 3 26, 25 থেকে 2 বিয়োগ করলে 23, 23 থেকে 2 বিয়োগ করলে এখানে পাই 20, কাটাকুটি করলে 13 দুগুণে 26, 10 দুগুণে 20, তাহলে এটা হলো 13/10। এখন 10 দিয়ে 13 কে ভাগ করতে হবে, সমান 1 পূর্ণ 3 10। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 পূর্ণ 3 10 বা আমরা বলতে পারি 13/10। সাতের 2 এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। যদি এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা আছে, আমাকে দেখাতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা দেখাতে হবে। তাহলে এখান থেকে স্টার্ট করব, বা এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা জানি সমানুপাতি চিহ্ন দিলে সমান চিহ্ন দিলে ধ্রুবক সংখ্যা আনতে হয়, আমি কে এনেছি ধ্রুবক সংখ্যা, এখানে লিখে দেবো কে সমান ধ্রুবক বা কে সমান ভেদ ধ্রুবক। বা আমি উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি ভাগ করি তাহলে এটা এক্স প্লাস ওয়াই, নিচে এক্স মাইনাস ওয়াই লিখলাম কারণ এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করছি। ডান দিকেও তাই, বাঁ দিককে ভাগ করলে ডান দিককেও ভাগ করতে হবে, তা নাহলে ব্যালেন্স থাকবে না। তো এক্স মাইনাস ওয়াই কেটে দিলাম, তাহলে পেলাম এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এখানে কে বাই 1। এখন আমাকে এটা আনতে হবে, এদিকে দৃষ্টি রাখতে হবে। তাহলে যোগভাগ প্রক্রিয়া করে দিই, ওপর পার্ট প্লাস নিচের পার্ট বাই উপরের পার্ট মাইনাস নিচের পার্ট, মাইনাসে মাইনাস প্লাস ওয়াই সমান ডান দিকে তাই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। বা ওয়াই ওয়াই কেটে দিলাম, এখানে এক্স এক্স যেহেতু বিয়োগ হয়ে শূন্য হবে আলাদা চিহ্ন আছে তাই কেটে দিলাম। উপরে থাকছে 2x, নিচে থাকছে 2y সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, দুই দুই কেটে দিলাম, তাহলে পাচ্ছি বা এক্স বাই ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই
কে মাইনাস ওয়ান। এখন আমাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আনতে হবে, কিউব আছে, তাহলে লিখলাম বাদিকে এক্স বাই ওয়াই আছে, দেখো বাদিকে এক্স বাই ওয়াই আছে, তাহলে বাদিকে ঘন করলাম, ডান দিকে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান আছে, এদিকটাকেও ঘন করব, তাহলে কি পাই, এক্স কিউব বাই ওয়াই কিউব সমান কে প্লাস ওয়ান তার হোল কিউব বাই কে মাইনাস ওয়ান তার হোল কিউব। এখন দেখো আর একবার যোগভাগ প্রক্রিয়া করে দিই, তাহলে কি পাবো, আপার পার্ট প্লাস লোয়ার পার্ট, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর নিচে আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এখানে উপরে পার্টে আছে এটা প্লাস লোয়ার পার্টে আছে এটা বাই এটা উপরের পার্টে আছে আর এটা নিচের পার্টে আছে। তাহলে কি পেলাম, এটা কি করলাম, আমি যোগভাগ প্রক্রিয়া করলাম, এখানে লেখার জায়গা নেই, তো আমি এখানে লিখে দিই যে যোগভাগ প্রক্রিয়া করে পাই। এখানে একবার করেছি যোগভাগ প্রক্রিয়া, এখানে তোমরা লিখে দিও, আমি জায়গা নেই বলে লিখিনি। এখানে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে দেখো কে ওয়ান বা কে আর ওয়ান ছাড়া আর কিছু নেই, ডান দিকে কে আমরা জানতাম ধ্রুবক, কে ধ্রুবক ধরেছিলাম, তাহলে ডান দিকের পুরোটাই ধ্রুবক, তাহলে লিখতে পারি বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা সমান ধ্রুবক সংখ্যা পেলাম। তার মানে লিখতে পারছি এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান এই ধ্রুবক ইন্টু বজ্রগুণ করে দিলাম, তাহলে ধ্রুবক ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমানুপাতি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখানে লিখব প্রমাণিত। এখানে আছে 8 এর 1, এ স্কয়ার বাই বি প্লাস সি সমান বি স্কয়ার বাই সি প্লাস এ সমান সি স্কয়ার বাই প্লাস বি সমান 1 হলে দেখাও যে 1 বাই 1 প্লাস সি প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি সমান 1। তো এটা হলো 7 এর না 8 এর 1। এখানে আছে এ স্কয়ার বাই বি প্লাস সি সমান বি স্কয়ার বাই সি প্লাস এ সমান সি স্কয়ার বাই এ প্লাস বি, এটা সমান 1 দেওয়া আছে। তাহলে আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি যে এ বাই বি প্লাস বি না এ স্কয়ার বাই বি প্লাস সি এটা সমান 1 বলতে পারি, আর এখান থেকে লিখতে পারি এ স্কয়ার সমান বজ্রগুণ করলে হয় বি প্লাস সি, এরপরে বি স্কয়ার বাই সি প্লাস এ এর মান সমান 1 বা বি স্কয়ার সমান সি প্লাস এ ও সি স্কয়ার বাই এ প্লাস বি সমান 1 বা সি স্কয়ার সমান এ প্লাস বি, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার পেয়েছি, 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি এর মান বের করতে হবে। তো আমার এখানে কায়দা করে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার নিয়ে আসবো। তো প্রথম যে অংশটা আছে এর উপর নিচে আমি এ গুণ করলাম, তাহলে এ ইন্টু ওয়ান, আর এখানে এ ইন্টু ওয়ান প্লাস এ, এখানে উপর নিচে বি গুণ করলাম, উপর নিচে গুণ করলে ব্যালেন্স থাকছে, আমরা চাইলে এই বিবি কেটে দিলে কিছুই যেন করিনি, অর্থাৎ উপর নিচে ব্যালেন্স থাকছে, প্লাস এখানে সি ইন্টু ওয়ান বাই সি ইন্টু ওয়ান প্লাস সি, এটা এলো সমান এ বাই এ কে প্লাস এ এবং এ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ বাই এ প্লাস এ স্কোয়ার, এখানে বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার,
এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান আমরা জানি, এখানে বসিয়ে দেব এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস সি প্লাস এ বাই প্লাস সি বাই সি প্লাস এ প্লাস বি। তাহলে এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই, সাজিয়ে লিখবো এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনটি পদে আছে, তাহলে এটা লসাগু, ভগ্নাংশের যোগ করছি আমি। তাহলে হরগুলোর লসাগু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি দিয়ে এ প্লাস বি প্লাস সি কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এ কে গুণ, তাহলে এ প্লাস এ প্লাস বি প্লাস সি দিয়ে এ প্লাস বি প্লাস সি কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে বি কে গুণ বি প্লাস এ প্লাস বি প্লাস সি দিয়ে এ প্লাস বি প্লাস সি কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে সি কে গুণ, তাহলে সি। ওপর নিচে কেটে দিলাম, বা কেটে দেওয়া ছাড়া আমরা এটা অন্যভাবে বলতে পারি, এ প্লাস বি প্লাস সি কে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করলাম, ভাগ করলে সবসময় 1 হয়, যে সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে ভাগ করলে কিন্তু 1 হয় উত্তর। তাহলে এখানে 1 বেরোলো। দুই জায়গায় আছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো। বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কয়ার সমান এ মাইনাস ডি হোল স্কয়ার। তাহলে এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক। অতএব এ বাই বি ক্রমিক সমানুপাতি মানে হলো এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। তাহলে ক্রমিক সমানুপাতি হলে আমরা এভাবে লিখতে পারি, আর এটা সমান কে লিখলাম, মানে কে ধরে নিলাম। তো এবার অতএব এ সমান বি কে, বি সমান সি কে, সি সমান ডি কে। তাহলে আমি এখান থেকে স্টার্ট করবো, সি সমান ডি কে, বি সমান সি কে, সি ফর ডি কে, কিন্তু তাহলে সেই জায়গাতে ডি কে বসিয়ে দিই, সেই জায়গাতে ডি কে বসালাম, এই কে এখানে, তাহলে এটা হলো ডি কে স্কোয়ার। ও এ সমান বি কে। এখন দেখো বি সমান ডি কে স্কোয়ার, তাহলে বি এর মানটা এখানে বসিয়ে দেবো। তো এটা হলো ডি কে স্কোয়ার ইন্টু কে সমান ডি কে কিউব। তাহলে পেলাম এ সমান ডি কে কিউব, বি সমান ডি কে স্কোয়ার, সি সমান ডি কে, এটা পেলাম। এরপরে বাম দিকে দেওয়া আছে বাম পক্ষ বি মাইনাস সি হোল স্কয়ার, বাম পক্ষ সমান বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কয়ার, এটা দেওয়া আছে। তো সমান বি সমান ডি কে স্কোয়ার, সি সমান ডি কে তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ, সি ফর ডি কে, a for dk cube, b for dk square, আর d এর মান আলাদা করে নেই এটা। তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি একটু বাদিক থেকে সমানটা দিই, কারণ এখানে জায়গা ধরবে না। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো, তাহলে সেটা হলো এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, তারপরে এটা প্লাস ডিকে স্কোয়ার, মানে এটা হলো এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। ডিকে স্কোয়ারটা হোল স্কোয়ার, অর্থাৎ এটা হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডি 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 স্কোয়ার কে স্কোয়ার কে কে কিউব, ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার 2 ডিডি ডি স্কোয়ার কে কে কিউব কে 4 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3 দুগুণ 6 6 ডিকে ডিকে স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এটা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 ডিডি ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে কে এর সর্বোচ্চ ঘাত থেকে শুরু করবো, অর্থাৎ 4 3 2 2 4 6, 6টা সবচেয়ে বড়। তাহলে প্রথমে লিখবো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, কারণ এখানে এক জায়গাতে আছে। 6 পরে 5 5 নেই, 4 এখানে 4 আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে বিয়োগ হবে 2 থেকে 1 বিয়োগ করলে 1, বড় সংখ্যা নাকি মাইনাস, তাই মাইনাস ডি স্কোয়ার কে 4, এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 থেকে 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 থেকে 1 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 বিয়োগ করলে আমরা পাই মাইনাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। তাহলে আর আছে কিনা দেখা যাক, এখানে আর একটা আছে প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, তাহলে কে টু দি পাওয়ার 4 হয়ে গেল। এরপরে কে টু দি পাওয়ার 3 এখানে একটা আছে, আর নেই, তাহলে মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3 বা কে কিউব। এরপরে কে স্কোয়ার দেখবো, ডি স্কোয়ার কে স্কোয়ার টি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে প্লাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে আছে ডি কে নেই, তাহলে লিখে নিলাম মাইনাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, বিয়োগ হবে, শূন্য হবে, তাই কেটে দিলাম। একই রকম ভাবে এখানে এটাও কেটে দিলাম, তাহলে পাই ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। তাহলে চাইলে ডি স্কোয়ার কমন নেব, কমন নিলে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউব প্লাস 1, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র জানি এটা। তো এখানে এই পদ তিনটিকে আমরা ঠিক ওইভাবে সাজাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে 1 আছে, তাহলে 1 এর হোল স্কয়ার লিখতে পারি, এখানে কে টু দি পাওয়ার 6 আছে, এখানে আমরা কে কিউব লিখতে পারি, তাহলে এ ফর কে কিউব বি ফর 1, তাহলে এখানে সমান লিখতে পারবো ডি স্কোয়ার
কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা হলো বাম পক্ষ। এরপরে ডান পক্ষ, ডান পক্ষ সমান এ মাইনাস ডি হোল স্কোয়ার, এ ফর ডিকে কিউব মাইনাস ডি হোল স্কোয়ার, ডি কমন নিলাম তাহলে হবে কে কিউব মাইনাস ওয়ান, ডি কমন নিলে এখানে কে কিউব থাকবে, এখানে ডি দিয়ে ভাগ করতে হবে, তাহলে ডি কে ডি দিয়ে ভাগ করলে এক হয়, এক, তাহলে এর হোল স্কোয়ার সমান ডি স্কোয়ার কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে দেখো বাম পক্ষ যা ছিল ডান পক্ষ ঠিক তাই হয়েছে। তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। নয় রাখে আছে প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে। এটা তোমাদের টেক্সট বইতেই পাবে, 208 পৃষ্ঠা, উপপাদ্য নাম্বার 40। আর দুই দাগে আছে প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কিন্তু বইতে 123 পৃষ্ঠা 34 নম্বর উপপাদ্য। তো যেহেতু এগুলো বইতে করা আছে আমি পুনরায় করে সময় নষ্ট করছি না বা ভিডিওটা লম্বা করছি না, তোমরা এগুলো বই থেকেই করে নেবে। 10 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রমাণ করো বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তক্ষেত্র। তাহলে 10-এর একে আছে প্রমাণ করো বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তক্ষেত্র। তাহলে এখানে লিখে নেব সমান্তরিক একটি আয়তক্ষেত্র। তো এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে, তারপরে আমি বৃত্তের মধ্যে অবশ্যই একটা আয়তক্ষেত্র এঁকে নেব। এ বি সি ডি, তাহলে এবিসিডি আয়তক্ষেত্র এঁকে নিয়েছি। আর বৃত্তের কেন্দ্র ও, তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটাই লিখবো, প্রদত্ত বলে প্রদত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তে এ বি সি ডি হলো একটি বৃত্তস্থ সামান্তরিক। এটা হলো একটা বৃত্তস্থ সামান্তরিক। তাহলে প্রমাণ করতে হবে, যেটা প্রামাণ্য বলে লিখব, এবিসিডি একটি আয়তক্ষেত্র। এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে, সেই জন্য এখানে কিছু অঙ্কন লিখলাম না বা অঙ্কন করলাম না, এখানে ডাইরেক্ট প্রমাণ লিখব। তাহলে এ বি সি ডি একটা কিন্তু সামান্তরিক। আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য জানি যে বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়, বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বা এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তো এর মধ্যে আমি ওই বিপরীত কোণগুলি পরস্পর সমান হয় এই বৈশিষ্ট্যটি নেব। তাহলে লিখব এ বি সি ডি সমান্তরিক
বিপরীত কোণগুলি পরস্পর সমান, অতএব এই কোণটা বিএডি সমান এই কোণটা বিসিডি ও এবিসি সমান এডিসি। তাহলে এটা আয়তক্ষেত্র, এটা হলো এবিসিডি সামান্তরিক, সামান্তরিকের এই বৈশিষ্ট্য থাকে। সাথে সাথে বলা আছে যে এই সামান্তরিকটা বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ এটা বৃত্তের মধ্যে অবস্থিত। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এই দুটো কোণ পরস্পর সমান, কিন্তু এরা আবার পরস্পর সম্পূরক, অর্থাৎ দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি হবে। তাই যদি হয় আবার এই কোণ দুটো পরপর সমান এবং যোগফল 180 ডিগ্রি, তাহলে প্রত্যেকে 90 ডিগ্রি করে। এই কোণ দুটো যোগফল 180 ডিগ্রি, আবার কোণ দুটো পরপর সমান, তাহলে এই কোণ দুটো প্রত্যেকের মান 90 ডিগ্রি করে। তাহলে কি পেলাম? এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে কোনো সামান্তরিকের বা কোনো চতুর্ভুজের প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয়, আবার বিপরীত বাহুগুলি পরপর সমান হয়, তাহলে সেই চতুর্ভুজটি অবশ্যই একটি আয়তক্ষেত্র হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা লিখবো, এবং বিপরীত বাহুগুলি পরপর সমান, এবি সমান সিডি ও এডি সমান বিসি। তাহলে আবার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, বিস্তৃত সমান্তরিক। সুতরাং এর বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এই যে দুটো কোণ সমান বলছিলাম, কোণ বিএডি প্লাস কোণ বিসিডি, এটা সমান 180 ডিগ্রি। আবার আমরা কি জানি? আবার আমরা পেয়েছি বিএডি সমান কোণ বিসিডি, তাহলে কি প্রত্যেকে এই 180 ডিগ্রি বাই 2 করে, অর্থাৎ 90 ডিগ্রি করে। ও এটা কোণ এবিসি প্লাস এবিসি, এই কোণের বিপরীত কোণ এই কোণ, তাহলে এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি। কোণ এডিসি সমান 180 ডিগ্রি, অতএব কোণ এবিসি সমান কোণ এডিসি সমান 180 ডিগ্রি বাই 2, অর্থাৎ প্রতিটা এই 90 ডিগ্রি করে। তাহলে এ বি সি ডি চতুর্ভুজে কি পেলাম? আমরা পেলাম এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত কোণগুলি, বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও প্রতিটি কোণ সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি করে। সুতরাং এটা কার হয়? এটা কেবলমাত্র আয়তক্ষেত্রে হয়। সুতরাং এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। এটাই প্রমাণ করা ছিল, সেই জন্য এখানে লিখবো প্রমাণিত।
নেক্সট আছে 2 এর দাগ। ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো। 5bc স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। তাহলে এখানে প্রথমে একটা চতুর্থ ত্রিভুজ এঁকে নেব। এ বি সি এর এ কোণটা সমকোণ। বিপি, তাহলে বিপি একটা মধ্যমা, এটা পি নাম দিলাম। বিপি একটা মধ্যমা আছে, আর সি কিউ, সি কিউ একটা মধ্যমা আছে। এটা প্রদত্ত। তাহলে কি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার কোণ এবি, কোণ বিএসি সমান 90 ডিগ্রি, বিপি ও সিকিউ দুটি মধ্যমা, এটা বলা আছে। এরপরে প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে তাকে লিখবো প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে 5bc স্কয়ার সমান 4bp স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে, নতুন করে কিছু অঙ্কন করার দরকার নেই, সেই জন্য এখানে অঙ্কন লিখলাম না, ডাইরেক্ট প্রমাণ লিখছি। তাহলে দেখো, এই যে ত্রিভুজটা পাচ্ছি, এখানে এ বি সি একটা ত্রিভুজ পাচ্ছি, সমকোণী ত্রিভুজ। সি এ কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ। পি এ বি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে এই ছোট ত্রিভুজ দিয়ে শুরু করবো, অর্থাৎ পি এ বি। তাহলে আগে এটা লিখে নিই যে ত্রিভুজ পি এ বি ও ত্রিভুজ সি এ কিউ সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ পিএবি থেকে পাই পি এ বি প্রতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা পাচ্ছি সিকিউ স্কোয়ার সমান এসি প্লাস ভূমি একিউ স্কোয়ার। তাহলে এখানে আরেকটা লাইন লিখবো, সেটা পরে লিখবো। ত্রিভুজ সি এ কিউ থেকে পাই সি এ কিউ প্রতিভুজের স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে, আচ্ছা পিএবি থেকে হয়তো ভুল লিখলাম, পিএবি থেকে পাই পিবি স্কোয়ার, তাহলে এটা আমি ত্রিভুজ সি এ কিউটা আগে লিখে ফেলেছি। সি এ কিউ থেকে পাই সিকিউ স্কোয়ার সমান এস স্কোয়ার প্লাস একিউ স্কোয়ার। আর পরে নিলাম ত্রিভুজ পি এ বি এর নিচে ত্রিভুজটা পি এ বি থেকে পাই প্রতিভুজের স্কোয়ার, অর্থাৎ বিপি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ এপি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার। এরপরে এক লাইন লিখতে হবে, সেটা পরে লিখবো। এবার ত্রিভুজ এবিসি থেকে পাই, তাহলে এখানে একটা লাইন লিখতে বাকি, এখানে একটা লাইন লিখতে বাকি। তো ত্রিভুজ এবিসি থেকে পাই পিথাগোরাসের সূত্র আমরা জানি যে এখানে প্রতিভুজের স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার
স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবি স্কোয়ার। অতএব দেখো এসিটা অ্যাকচুয়ালি এসি এর মধ্যবিন্দু পি আছে, তাহলে এসি এর মধ্যবিন্দু যেহেতু পি, সেহেতু সিপি আর এপি পরপর সমান, অর্থাৎ এই এসিটা হচ্ছে এই এপি এর ডবল। আমরা বিসি স্কয়ার সমান লিখতে পারি এসির জায়গাতে এপি ডবল অর্থাৎ 2AP লিখতে পারি তার হোল স্কয়ার, প্লাস এবি এর জায়গাতে এবি, এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে এবিটা হচ্ছে এই একিউ এর ডবল। তাহলে একিউ কেন আনছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা এই ত্রিভুজ দুটো ছোট ত্রিভুজে ঢুকতে চাইছি। তাহলে একিউ এর ডবল, একিউ 2AQ তার হোল স্কয়ার, তো সমান 2 2 4 এপি স্কয়ার প্লাস 2 2 4 2 2 4 একিউ স্কয়ার। তাহলে এটা পেলাম। এখন এই যে এপি এবং একিউ, দেখো এখান থেকে আমরা একিউ পাচ্ছি আর এখান থেকে এই এপি পাচ্ছি। এখান থেকে একিউ সমান কি লিখতে পারি, একিউ স্কয়ার সমান লিখতে পারি সিকিউ স্কয়ার মাইনাস এসি স্কয়ার। আর এখান থেকে এপি স্কয়ার সমান কি লিখতে পারি দেখে নাও। অতএব এপি স্কয়ার সমান বিপি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তাহলে এসি একিউ জায়গাতে এটা, এপি জায়গাতে এটা একটু লিখে ফেলবো, তাহলে পাচ্ছি সমান বা 4AP। এপি সমান এটা লিখবো বিপি স্কয়ার মাইনাস এবি স্কয়ার প্লাস 4 ইন্টু একিউ। তাহলে একিউ এর জায়গাতে এটা লিখবো সিকিউ স্কয়ার মাইনাস এসি স্কয়ার। তো এটা লেখা হয়ে গেল। এখন সমান 4 বিপি স্কয়ার মাইনাস 4 এবি স্কয়ার প্লাস 4 সিকিউ স্কয়ার প্লাস সি মাইনাস মাইনাস 4 এসি স্কয়ার। তো এবি এবং এসি ছাড়া এখানে বিপি আছে আর সিকিউ আছে, যেটা আমাদের প্রমাণ করতে হতো বিপি স্কয়ার সিকিউ স্কয়ার। ডান দিকটা মোটামুটি ঠিক আছে, এবি আর এসিটা এখানে আলাদা কিছু আছে। তো বিপি স্কয়ার লিখে নিলাম আর 4 সিকিউ স্কয়ার লিখে নিলাম, যেটা নিয়ে সমস্যা নেই। এবার যেটা নিয়ে সমস্যা আছে 4ab স্কয়ার মাইনাস 4 এসি স্কয়ার। তাহলে মাইনাস 4 যদি কমন নিই এখানে হবে এসি স্কয়ার, মাইনাস কমন নিয়েছি এটা প্লাস হয়ে যাবে প্লাস এবি স্কয়ার। তাহলে দেখো এটা সমান অলরেডি আমরা পেয়েছি ত্রিভুজ এবিসি থেকে যে এবি এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার এটা সমান বিসি স্কয়ার। তাহলে এখানে আমরা বিসি স্কয়ার লিখতে পারি সমান 4 বিপি স্কয়ার প্লাস 4 সিকিউ স্কয়ার মাইনাস 4 এখানে লিখবো বিসি স্কয়ার, কারণ যেহেতু বিসি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার এটা আছে। তাহলে বিসি এখানে একটা ছিল, তাহলে আমরা বাদিকে লিখবো বা এটা ছিল বিসি স্কয়ার সমান বা বিসি স্কয়ার 4 বিসি স্কয়ার বাদিকে রাখলে প্লাস 4 বিসি স্কয়ার সমান 4 তাহলে বিসি স্কয়ার প্লাস 4 বিসি স্কয়ার সমান 4 বিপি স্কয়ার প্লাস 4 সিকিউ স্কয়ার। তাহলে এখানে বলতে পারি বা বিসি প্লাস 4 বিসি, তাহলে 5 বিসি স্কয়ার, 4 কমন নিলে বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার হচ্ছে। তাহলে কিন্তু এটাই প্রমাণ করা ছিল, এই যে 5 বিসি স্কয়ার সমান 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার, এটাই পেয়েছি 5 বিসি স্কয়ার সমান 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। তাহলে এটা লিখবো প্রমাণিত।
আচ্ছা 10-এর 1 হয়ে গেল, 2 হয়ে গেল। তারপরে 11-র 1, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 11তে আছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 45 ডিগ্রি, কোণ বিসি সমান 6.7 সেন্টিমিটার, কোণ এসিবি সমান 60 ডিগ্রি। ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো। ত্রিভুজটা আগে অঙ্কন করতে হবে, তারপর ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এটা 11-র 1। প্রথমে 45 ডিগ্রি কোণ 6.7 সেন্টিমিটার সরল রেখা, তাহলে এখানে 6.7 সেন্টিমিটার একটা সরলরেখা নিয়ে নিলাম। এটা 6.7 সেন্টিমিটার। আর 60 ডিগ্রি কোণ আঁকতে হবে এবং 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখানে আঁকবো 45 ডিগ্রি কোণ, এখানে আঁকবো 60 ডিগ্রি কোণ। এখানে আরো বলা আছে যে ত্রিভুজ, আচ্ছা বিসি, এটা হচ্ছে বিসি। তারপরে তাহলে 45 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথম আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। 90 ডিগ্রি কোণ এঁকে নিয়ে সেই কোণকে সমান দুভাগে ভাগ করবো, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবো। এখানে এটা করলাম। এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এটা হয়ে গেল 45 ডিগ্রি কোণ। আর এখানে আঁকবো 60 ডিগ্রি কোণ। তাহলে 45 ডিগ্রি কোণের নাম এবিসি, আর 60 ডিগ্রি কোণের নাম এসিবি। তো এখানে ত্রিভুজের নাম দিলাম, এই এই বাহুটার নাম দিলাম বিএক্স, এই সরলরেখাটার নাম। তো বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখানে এ বি সি কোণের মান আছে 45 ডিগ্রি। তো এখানে 45 ডিগ্রি কোণ আঁকবো। এই মাপটা নেওয়া আছে। এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। তারপরে এইখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে এটা হলো 45 ডিগ্রি কোণ। আচ্ছা এখানে বিসি বাহুর মাপ দেওয়া আছে। বিসি বাহুর মাপ 6.7। তাহলে 6.7 মাপ নিয়ে বিএক্স থেকে বিসি অংশ কেটে নেব। বিএক্স থেকে এই যে বিসি অংশ কেটে নিলাম। এরপরে সি বিন্দুতে এই 90 ডিগ্রি কোণ আঁকবো, এ সি বি। এই কোথায় আছে জানি না, এ সি বি। তাহলে এখানে, তো এখানে 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ আঁকবো। তো এই মাপটা নিলাম। এক্স ওয়াই জেড, এটা ইজ এ। এর পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে যে কোনো দুটি বাহু লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে বিসি বাহুর একটা লম্ব সমদ্বিখণ্ডক এঁকে ফেলি।
এ বি সি ডি, এখানে ই, এরপরে এই এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তার জন্য অর্ধেকের বেশি মাপ নিলাম। এখানে নাম দিলাম এফ জি, যেখানে ছেদ করেছে পরস্পরকে, এখানে পি নাম দিলাম। পি হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। পি থেকে পি বিন্দুতে কম্পাস বসিয়ে এ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে যদি বৃত্ত আঁকি আমরা, সেটা সেই বৃত্তটা বি এবং সি বিন্দু দিয়ে যাবে। এখানে এ বিন্দু দিয়ে যাচ্ছে, বি বিন্দু দিয়ে যাচ্ছে, আর সি বিন্দু দিয়ে যাচ্ছে। আর যদি পরিবৃত্তের ব্যাসার্ধ চাই, এখানে চাইনি, যদিও না চাইলে এই পি বিন্দুর সাথে এই বিন্দু যোগ করার দরকার নেই। যদি পরিবৃত্তের ব্যাসার্ধ কত জানতে চাই, তাহলে আমরা কি করব, এই এপি যুক্ত করে দেব। যুক্ত করে দিয়ে এপি এর মাপ লিখে দেব। এটা হচ্ছে এখান থেকে পর্যন্ত, এটা পরিবৃত্তের ব্যাসার্ধ। লিখবো কি, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করা হলো। পরবর্তী অঙ্কে আছে 8 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি। তাহলে এখানে প্রথমে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার মাপের দুখানা সরল রেখা নিয়ে নিতে হবে। এটা 8 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। এরপরে এখানে স্কেল দিয়ে একটা সরল রেখা নিতে হবে, যেটা এই 8 সেমি 6 সেমি মোট 14 সেন্টিমিটার অপেক্ষা যেন বড় হয়, এরকম একটা সরল রেখা নিতে হবে। তো আমি একটু ওপর দিকে করে নিচ্ছি সরল রেখাটা। নাম দিলাম এ এক্স। এরপরে আয়তক্ষেত্রটি আঁকবো। তো এখান থেকে এই 8 সেমি মাপ নিলাম, নিয়ে এখানে নাম দিলাম বি। আমি আয়তক্ষেত্র উপরে আঁকতে পারি, আবার নিচেও আঁকতে পারি, যতটা জায়গা আছে সেই অনুযায়ী আঁকবো। এরপরে 6 সেন্টিমিটার মাপ নিলাম, নিয়ে এখনো 6 সেন্টিমিটার মাপ নেওয়ার সময় হয়নি, কেন কি আমাকে আগে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিই। আমি আয়তক্ষেত্রটি নিচে আঁকতে চাইছি এবং বর্গক্ষেত্রটি উপরে আঁকতে চাইছি। তো সেই জন্য আমি যেহেতু নিচের দিকে আয়তক্ষেত্রটি আঁকবো, 90 ডিগ্রি কোণটা এই নিচের দিকে আঁকছি। এটা ওয়াই। আচ্ছা,
এরপরে আর 6 সেন্টিমিটার মাপ নিতে হবে। মাপ নিলাম 6 সেন্টিমিটার, নিয়ে এই বিন্দুতে কম্পাস বসিয়ে নিচের দিকে এটা কাটলাম, আর বি বিন্দুতে কম্পাস বসিয়ে এটা কাটছি। এটা প্রস্থ আঁকছি আয়তক্ষেত্রে। দৈর্ঘ্য কিন্তু এ থেকে বি পর্যন্ত আছে, তাহলে এ থেকে বি অর্থাৎ 8 সেন্টিমিটার। এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য নিয়ে এইখানে কম্পাস বসিয়ে, হ্যাঁ, তো এতক্ষণে কি হলো, আয়তক্ষেত্রটা আঁকা কমপ্লিট হলো। এবার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে বর্গক্ষেত্র আঁকার জন্য প্রথমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার মাপের বাহু এর মধ্য সমানুপাতি বের করতে হবে। তো তার জন্য কি করব, তার জন্য এবি তো এখানে নেওয়াই আছে। এবার এই এ থেকে সি পর্যন্ত এখানে নাম দিয়ে দিই এ বি সি ডি। এ থেকে ডি পর্যন্ত মাপ নেব, অর্থাৎ আয়তক্ষেত্রটার প্রস্থের সমান করে মাপ নেব। নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে ডান দিকে কেটে নেব। তাহলে এর নাম দিলাম এ বি সি ডি, এখানে ই নাম দিলাম। আমি কিন্তু বর্গক্ষেত্রটা উপরে আঁকতে চাইছি। এরপরে এ থেকে ই পর্যন্ত এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, অর্থাৎ মধ্যবিন্দু বের করবো। তাহলে মধ্যবিন্দু বের করার জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আর এদিকে একটা বৃত্তচাপ। মাপগুলো খুব বড় দেওয়া, সেই জন্য খাতায় হয়তো ধরবে না, তবু চেষ্টা করছি ধরানোর জন্য। ই, এটা এফ, এইদিকে জি, যেখানে ছেদ করেছে এটা এইচ, এই বিন্দুটা দরকার। তাহলে এই যে এইচ বিন্দু পেলাম, এইচ বিন্দুতে কম্পাস বসাবো, এইচ থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ নেব, নিয়ে ওপর দিকে একটা বৃত্তচাপ আঁকবো, অর্ধবৃত্ত আঁকবো। উপরে লেগে গেল, তো যাই হোক। এবার বি বিন্দুতে আছে, বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখানে অলরেডি 90 ডিগ্রি কোণ আছে, কারণ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি করে হয়। সেই জন্য বিসি বাহুটাকে যদি বাড়িয়ে দিই তাহলেই 90 ডিগ্রি কোণের কাজ হয়ে যাবে। তাহলে বিসি বাহুটাকে বাড়িয়ে দিলাম যতক্ষণ না এই অর্ধবৃত্তকে টাচ করছে, বা ছেদ করলেও চলবে, আমি টাচ করিয়ে দিলাম। তাহলে এইচ, এটা ইজ আই। এই রেখাগুলো কিন্তু এই আকার ছবির বাইরে হবে, এখানে জায়গা নেই বলে ভিতরে হয়ে গেছে। তো যাই হোক, এখানে আই পেলাম। তাহলে এই যে বিআই, বিআই হচ্ছে বর্গক্ষেত্রের একটা বাহু। তাহলে বিআই মাপ নিয়ে আমি যদি একটা বর্গক্ষেত্রে এঁকে দিই, তাহলে প্রদত্ত আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন কমপ্লিট হলো। তাহলে এখন বি থেকে আই পর্যন্ত যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য নিয়ে নেবো কম্পাসে, নিয়ে ডান দিকে একটা অংশ কেটে নিলাম, এখানে বসিয়ে উপরে অর্থাৎ আমরা বর্গক্ষেত্র আঁকছি, এখানে কেটে নিলাম, আর আই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে আই, এখানে জে, এখানে কে, এই বিন্দুটা। তাহলে ওই বিন্দুর সাথে যে বিন্দু যুক্ত করব, এবং কে বিন্দুর সাথে আই বিন্দু যুক্ত করব। তাহলে আমরা পেয়ে গেছি বি জে কে আই, বি জে কে আই, আর আয়তক্ষেত্র এ বি সি ডি। তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র বি জে কে আই অঙ্কন করা হলো। তাহলে এই লেখার মধ্যে আমি বুঝিয়ে দিলাম যে এটা সেই আয়তক্ষেত্র আর এটা সেই বর্গক্ষেত্র।
এবং লেখার মধ্যে আরো পরিষ্কার যে এই আঁকাটা তুমি বুঝে করেছো, সেই জন্য কোনটা বর্গক্ষেত্র বলতে পারছো এবং কোনটা আয়তক্ষেত্র, কোনটা বর্গক্ষেত্র বলতে পারছো, কোনটা আয়তক্ষেত্র বলতে পারছো। তো এটা হয়ে গেল 11-2 দাগ। এরপরে 12 দাগে আছে। তো ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, সুতরাং আজকে ভিডিওতে এই 11 দাগ পর্যন্ত হবে। 12 দাগ থেকে আমি পার্ট 3 ভিডিওতে করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব